আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ৩৭। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সকাল ৮টা। কলেজের জন্য রেডি হয়েও মায়া রুমের ভিতরে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে চলছে। একবার কাঠের আলমিরা খুলে সেটার ভিতর ওলটপালট করছে, তো আবার খাটের নিচে উঁকি মেরে দেখছে মায়ের হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়ার অবিরাম নিজের জিনিসটা খোঁজায় ব্যস্ত। মায়ার বিচলিত ভাব দেখে বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিস কতটা গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতেই দেখলো মায়াকে পুরো রুম এলোমেলো করে খাটের নিচে উকি মেরে কিছু একটা খুঁজতে। জুই বিরক্ত হয়ে দেয়াল ঘড়িটা দেখল। অলরেডি ৮টা বাজে ১০ মিনিট হয়ে গেছে। ৯টা থেকে ওদের কলেজের ক্লাস। অথচ মায়া কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছিল ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মাথায় এখনও হিজাব করেনি। লম্বা চুলের বেনিটা এলো হয়ে পিঠ বেয়ে ফ্লোরে পড়ে আছে মায়ের খাটের নিচে উকি দেওয়ার ফলে। শরীরে ক্রসিং বেল্ট দুটো খসে আছে। জুয়ের মেজাজ খারাপ হলো। এমনি আজ ওরা দুজন লেট, তারপর আবার মায়ের এমন তালবাহানা ওদের আরও লেট করবে। জুই এগিয়ে এসে মায়ের চুলের বেনি টেনে মায়াকে খাটের নিচে উকি মারা থেকে বের করলো। চুলে টান পড়ায় মায়ের একটা হাত অটো নিজের ঘাড়ের চুল আঁকড়ে ধরে আহাজারি করে খাটের তলা থেকে বের হতে হতে বলল, জুই, চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। খাটের নিচে কি করছিস তুই? কি খুঁজছিস? মায়া উঠে বসতে বসতে বিরক্ত নিয়ে বলল, একটা চাবি খুঁজি। তুই দেখেছিস কোথাও কোনো চাবি টাবি? জুই মায়ার চুল ছেড়ে পড়ার টেবিলের দিকে এগোলো। মায়ের ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে নিতে বলল, হুম, দেখেছি, কিন্তু তোর কিসের চাবির দরকার সেটা বল। জুয়ের কথায় মায়া এক লাফে উঠে দাঁড়ালো। গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে ঝাড়তে জুয়ের দিকে এগিয়ে যেতে যেতে খুশি মনে বলল, একটা ফ্ল্যাটের চাবি দরকার আমার। বল না কোথায় দেখেছিস? চুরির বক্সের ভিতরে চেক করে দেখ ওইটা কিনা। জুয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে চুরির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করল। অল্প সময়ে পেয়েও গেল। হৃদের ফ্ল্যাটের চাবি এটা। সেদিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেদিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলায় অযত্নে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুই সেটা যত্ন করে সামলিয়ে রাখতে আজ মায়া অল্পতে ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুই সেদিকে তাকিয়ে মায়ের ব্যাগের চেনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার ফ্ল্যাটের চাবি, আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এর মানে বুঝিনি, এজন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খোঁজ করছিস কেন? আমাকে দেওয়া প্রথম উপহার ওনার, যত্ন করে রাখবো না আমি? আজব। মায়ার খুশির মুখটার দিকে তাকিয়ে জুই বলল, মায়া, তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত। আমরা তো চট্টগ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হলো। জুইয়ের কথায় মায়ার মন খারাপ হলো তীব্র অপরাধবোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ থেকে 15 দিন ধরে হৃদের সাথে মায়ের কথা হয় না। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পথে দুজনের কথা হয়েছিল, এরপর আর হয়নি। মূলত মায়ায় যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধবোধে। হৃদ যে কল করবে সেই উপায় নেই। মায়া ওদের হাতের ফোনের সিমটা খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আরিফের ফোন থেকে কথা বলে। জুয়েরও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওরও কথা হয় না আয়নের সাথে। জুয়ের কথায় মায়ের ভয়টা আরও বাড়ল। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিন গলায় বলল, পরশু তো আমাদের কলেজের ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় কথা বলবো ওনার সাথে। মায়ের কথায় জুই আপোষের সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুই মায়ের ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে মায়া মাথায় সাদা হিজাব বেঁধে নিল। জুই টিফিন বক্স হাতে নিতে মায়াও নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে জুইয়ের পেছনে এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বললি না জুই। কোন বিষয়ে? আয়ন ভাইয়ার ব্যাপারে। বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই আয়ন ভাইকে পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজার তালা লাগাতে লাগাতে মায়ার কথার উত্তরে বলল, আয়ন ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদীপ ভাইকে মনে করে আয়ন ভাইয়ার সাথে এতদিন কথা হতো, এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। জুয়ের কথায় মায়া অসন্তুষ্ট হয়ে বলল, ভুল বোঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুই,
আয়ন ভাইয়া শুরু থেকে জানতো ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনেই কথা বলে গেছেন তিনি। এখানে ওনার অপরাধ কি? তুই অন্তত একবার ওনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলে উনি। আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলে বুঝতে পারবি দোষটা কার। আমি আদালত নয় যে ন্যায় অন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারো দোষগুণ দেখতে চাই না, তুই চল। কিন্তু জুই, আয়ন ভাই তো তোকে। জুই অনেকটা ধমকের স্বরেই মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের দেরি হচ্ছে, চল। ভোর ৫টা ৫। একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণী জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যের চটার আবির্ভাব এখনো ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী, প্রকৃতি জুড়ে শীতল হাওয়ার উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে। এই ট্যুর যাত্রীতে মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা এটি। মায়াদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলেমেয়েরা প্রায় সকল বাসে উপস্থিত আছে ভলেন্টিয়ার হিসেবে। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র ছেলে মেয়েদেরকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারিতে এই ট্যুরের যাত্রা শুরু হলেও বাসের ছেলেমেয়েরা ডিজে গানের তালে ও হৈ হুল্লোড় আর আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কি জন্য মায়ের মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মনে ভেতর জ্বলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাইরের দিকে তাকিয়ে, দৃষ্টি ওই দূর সীমান্তে পাহাড়ের চূড়ায়। সকালের মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে মায়ের মুখ ছুঁয়ে মাথার হিজাব উঠছে শাসা শব্দে। জুই মায়ের পাশে বসে, শ্রেয়া নাদিয়া বসেছে পিছনের 2 সিট পরে। কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়াও ডিজে গানের তালে খই হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে মেতে আছে নাচ গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডেই আছে। কিন্তু মায়া এসব নাচ গানে নেই। মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখল, সিট ছেড়ে উঠল না পর্যন্ত। এমনি মায়া রিতকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়ের ভেতরটা হাঁসফাঁস করছে অপরাধবোধে। হৃদ মায়ের ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হওয়ায় সে মায়ের ওপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ার আপাতত নেই। সেজন্য মায়া মন খারাপে সেই তখন থেকে বাসে চুপ করে বসে। মায়ার মনে হচ্ছে এই ট্যুরে সে হৃদের অবাধ্য হয়ে না গেলেও পারত। মায়ার উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াদের একই বাসে আরিফকে দেখা যায় রাকিবের সাথে পিছনের সিটে ভলেন্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনদের খেয়ালও রাখছে সে। সবার হইচই মাঝে জুই হঠাৎ মায়ের হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে ছিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই, আমার কেমন জানি অস্থির আর ভয় লাগছে। মনে হচ্ছে এই ট্যুরেও ওনার অনুমতি ছাড়া আমার আশাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ হৃদ সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তুষ্ট গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে বলেছিল আসতে? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়েই ট্যুরে যেতি না, বেয়াদব। জুয়ের কথায় মায়ার গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধবোধে। তোরা সবাই যাচ্ছিস বলে আমি নিজের মনকে বোঝাতে পারিনি, এজন্য ওনাকে না বলেই চুপি চুপি তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন যেন অস্থির আর ভয় করছে ভিতর ভিতর। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যি আমি ভুল করেছি জুই। কি করব বল না তুই? মায়ের অপরাধবোধের বিষয়টা বুঝে জুই মায়াকে আশ্বস্ত দিয়ে বলল, এখন আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে, তাই এই সফরটা এনজয় কর। একটা দিনেরই ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাঁসফাঁস করতে করতে বলল, জুই, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই ট্যুর শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ের কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুর এনজয় কর বলদ। আরিফ ভাইয়া আছে আমাদের সাথে,
কিচ্ছু হবে না কারো। জুঁইয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলে বসেছিল এতক্ষণে। কিন্তু জুঁইয়ের কথায় সেটা পুনরায় মনে পড়তেই মায়ের মনের ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনে তাকালো আরিফের খোঁজে। দেখল আরিফ রাকিবের সাথে বসে খুবই আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়ের পিছনে তাকাতে আরিফও হঠাৎ এই দিকটাই তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতেই রাকিবও আরিফের পিছন পিছন এদিকটাই এগিয়ে আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতেই জিজ্ঞাসা করলো ওদের কিছু প্রয়োজন কিনা। জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, ভাই আমার ভয় করছে। কিসের ভয় বোকা? ভাই আছি না? তারপরও ভাই আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। মায়ের কথায় আরিফ এগিয়ে এসে জুয়ের উপর দিয়ে মায়ের কপালে একটা হাত ছুঁয়ে দেখল মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ের শরীরের তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলল, কখনো লং বাস জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা তোদের ব্যাগে দেখ খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস কেমন? ভাই পিছনেই আছি। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ রাকিব দুজনই জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসল। মন খারাপের কারণে মায়া ব্যাগ খুলে খাবার পেতেই নিজের মন খারাপের কারণও ভুলে বসল। পুরো ট্যুর যাত্রায় হইচই আর আনন্দে কাটল সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রায় কোনো স্টুডেন্টের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষা সফর ট্যুরটি ছিল রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর শুভলং ঝর্ণা পরিদর্শনে। দর্শনীয় 3টি স্থান পরিদর্শনে ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুই সিটে হেলিয়ে ঘুমিয়ে। শ্রেয়া নাদিয়ার অবস্থাও সেম। বাসের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখায়। রাত তখন 8:45 ঘরে। বাস চারটে পুনরায় থামে একটা পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে চায়, কারণ রাঙামাটি পাহাড়িয়ান এলাকায় এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না বলেই দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্তোরাঁয় নামলো খেতে। খুবই সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্টদের রেস্তোরাঁর ভিতরে বসালো। 150 স্টুডেন্টদের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার ওপর সময় লাগলো। রাত তখন 8:45 থেকে প্রায় 10:20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাতে মায়া, জুই, নাদিয়া, শ্রেয়ার সঙ্গে সঙ্গেই ছিল। এর মাঝে 4 জনে ওয়াশরুমের কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়েও বসেও পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই বাসগুলো ছেড়ে দিবে। ইতিমধ্যে সকল স্টুডেন্টের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়িতে উঠতে দেখার মধ্যে বেখেয়ালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁর অদূরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহল মায়া মাথা বের করে সেদিকে উঁকি মেরে তাকাতেই আরও ঝাপসা কিছু দৃশ্য দেখল সে। অতদূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারল না, তবে এতটা বুঝতে পারল সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেদিকে তাকিয়ে থেকে পাশে বসা জুইকে ডাকলো উঁচু গলায়। মায়ের দেখা অদূরে সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখানোর জন্য জুইকে ডেকে মায়া বলল, জুই জুই দেখ তো রেস্তোরাঁর পেছনে কি, ওইখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওটা, কিন্তু ও ওখানে কি করছে দেখ তো। অমনোযোগী জুই ফোন চালাতে ব্যস্ত ছিল বলে মূলত ও মায়ের কথায় তেমন মনোযোগ দিতে পারল না। ওদের সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল জুই, তাই মায়ের কথায় অমনোযোগীভাবে হালকা উকি দিয়ে বাইরে তাকিয়ে অদেখার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছুই তো নেই। যদিও কিছু থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুইয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেদিকে তাকিয়ে রইল। মায়ের মন খসখস করছে রেস্তোরাঁর পেছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকা হওয়ায় রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পেছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল। আবছায়া অন্ধকারে মায়ের মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজুরি করছে। মায়া অত দূর থেকে বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়ের কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়া চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং মায়া পুনরায় জুইকে ডেকে সেই দৃশ্য দেখাতে চেয়ে একইভাবে বাইরের দিকে তাকিয়ে বলল,
জুই, একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমার মনের ভুলও হতে পারে। তাই তুই একটু দেখে বল না, আমি যা দেখছি তুই কি তাই দেখছিস নাকি? জুই। মায়া পরপর কথায় উত্তর না আসায় মা বিরক্ত নিয়ে পাশ ফিরে তাকালে দেখলো জুই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পেছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে তিনজন মিলে। অস্থির মায়া জুইকে না পেয়ে পুনরায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো এবার আর রাফা নামক মেয়েটাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়ের মন খচখচে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পেছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে বাইরে আছে কিনা সে। যদি রাফাকে না পায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টা জানাতে পারবে। কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটা বিপদে আছে এমন কথা রটায়, তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে সবার সামনে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার দায়ে। মায়া কোলের ব্যাগটা সিটের ওপর রাখতে রাখতে কয়েক সিট পেছনে জুইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে পড়ল। জুই, আমি একটু নিচে যাচ্ছি আরিফ ভাইয়ার কাছে, এক্ষুনি চলে আসব। মায়ের কথায় জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এদিকে তাকালো। মায়ের মুখে আরিফের নামটা শুনে জুই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাইয়া তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগে চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগ ট্যাগ ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচার্সদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসটিতে। ওদের বাসে সবার কাজ শেষ বলে এদিকে তেমন কারো খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওইদিকে হোটেলের পিছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুলও হতে পারে। সেজন্য মায়া আগে সেদিকটাই একবার উকি মেরে দেখতে চাইলো আসলে সেদিকে কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটল। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে তেমন কাউকে দেখল না। বেশ অন্ধকার হওয়ায় আশেপাশে তাকাতেই মায়ার গা ছমছম করে উঠল ভয়ে। হোটেলের পেছনের দিকটায় বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে আছে। মায়ের গা শিরশির করে উঠল ভয়ে। অন্ধকারে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়ে কারো গোঙানির শব্দে কানে আসলো। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো। তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া গোঙানির শব্দ অনুসরণ করতে চাইল। থেমে থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সেই শব্দের উৎস অনুসরণ করে এক পা দু পা সামনে এগোতে এগোতে হোটেল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে দেখল বেশ কিছু ছেলে একত্রে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আটকে ওঠার মতন মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজের সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটি রাফা ছিল, আর এই ছেলেগুলো তখন রাফাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি। এজন্য মায়া জুইকে এতবার বলেছিল এদিকটায় তাকাতে। বেখেয়ালে জুই তখন যদি মায়ার কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে ওকে, তাহলে আজ রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগে মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারল না। এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায়, সবাইকে এটা জানাতে ওদের কলেজের রাফা নামের একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরে আসতে আসতে রাফা মেয়েটাকে হারিয়ে ফেলবে ও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পিছনে গিয়েও কোনো লাভ নেই। ওর দ্বারা এতগুলো ছেলের থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পিছনে হাঁটল। অন্তত কোথায় নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করল। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো মেয়েটাকে, হাত পা মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচয়ে নেশা করা বোধ হলো এক একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পিছন ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসল। এই অচেনা অজানা পাহাড়ি এলাকায় মায়া নতুন। কোন দিকে মূল রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার।
আতঙ্কিত মায়া রাফার খোঁজে নিজের জীবনও বিপদে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ায় গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপরও হাল ছাড়েনি। নিশ্চুপের ছেলেগুলোর পিছনে ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখল প্রায় 8 থেকে 10 জনের মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলে হবে। আর এদের বসবাস মূলত পাহাড়ের চূড়াই হয়ে থাকে। মায়া আশেপাশের গা ছমছম করা পরিবেশটা দেখল। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতো একটা টুল বেঁধে রেখেছে। এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল। আর মাঝের খালি জায়গাটাতে ছেলেগুলো গোল করে বসে মধ্যস্থতায় আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে নিয়ে নেশা করছে তারা। মূলত বোকা মায়ার ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলোর ভয়ঙ্করতার সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে। বরং দ্রুত নিজের কলেজের কর্তৃপক্ষদের জানাতো বিষয়টি। মায়ের বোকামিতে সে নিজেই ফেঁসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ান নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না। তারা বেনামি পাহাড়ি জঙ্গি বলে মানুষের কাছে পরিচিত। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অরাজকতা কাজ করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এমন ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লেই তার জীবন নিয়ে ফিরতে পারে না। সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আরেকজন মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়ার হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবনও রিস্কে টানল। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশায় মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখল রাফাকে। মায়ের থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলোর ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরপরই ঝাঁপিয়ে পড়ার চিন্তাভাবনা। মায়া আর কিছুই ভাবল না। নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে গিয়ে বসল রাফার পেছনে। রাফা যখন নিজের হাতে পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদের চিৎকার করার মতন গোঙাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কারো উপস্থিতি বুঝতে পারল, তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহর করে বসল মায়াকে। নিজের দু পা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারল মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতন উল্টে পড়ল মায়া। রাফা মনে করেছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন হবে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গোঙানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটায় তাকাতেই দেখল মায়াকে পুনরায় দৌড়ে গাছের পেছনে লুকাতে। মায়াকে দেখে আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসার আশ্রয় খুঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পিছনে তাকাতে আরও জোরে জোরে গোঙাতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফার আরও কয়েক সেকেন্ড সময় লাগলো, যখন দেখলো একটা নেশাখোর ছেলে এদিকটায় এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে। মূলত রাফার তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দে এই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে। এরা একা মানুষ পেলে আক্রমণ করে বসে। সেজন্য রাফার চিৎকারে দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছে কিনা। কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনে ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রাম ভাষায় নেশাক্ত গলায় বলল, শালি, হুদাই না চিল্লাইয়া শরীরে শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারা রাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি? তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে। তখন আমাদের মজা দিতে পারবি, তুইও মজা লইতে পারবি। দাঁড়া, আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলে আবারও নেশাখোর ছেলেটা হেলতে দুলতে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে। হয়তো নেশা নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পিছন হতে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করল না, বরং চুপ রইল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাতে রাফার পিঠে ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসল। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতে রাফা নিজে ওর হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে এসেছিস মায়া? রাফার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে করতে ফিসফিস গলায় বলতে চাইল, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব আমরা। মায়ার সতর্কতায় তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটিও পিছন ঘুরে তাকালো মেয়েলি কণ্ঠ শুনে।
দেখলো ওদের ধরে আনা মেয়েটিকে অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়ে মায়াকে দেখে নেশাখোর ছেলেটি চিল্লিয়ে উঠে বাকিদের উদ্দেশ্যে পুনরায় চট্টগ্রাম ভাষায় ডেকে বলল, কিরে কই তোরা, দেখ এইখানে আরো একটা নতুন মাইয়া আইছে, আমাদের পুরাতন মাইয়াডারে তো সারাই নিয়ে যাইতাছে, তোরা কই তাড়াতাড়ি আয়, ধর শালিদের। বগল থাবার মতন রাফার এক হাত চেপে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তার কিছু জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফার তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বললে দুজন নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো। কিন্তু ভয়ার্ত রাফার বোকামিতে ওর সাথে সাথে মায়াও ফেঁসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজন প্রাণের ভয়ে যেদিকে দুচোখ যাচ্ছে সেদিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়াতে দুজন আবারও নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারো। পেছনের পাহাড়িয়ান জঙ্গিগুলোর খাক ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পিছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় আর হোঁচট খেতে খেতে পাহাড়ের চূড়াই থেকে দেখল সারিবদ্ধভাবে মায়াদের কলেজের বাস চারটে চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজ বাসগুলোকে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো নিজের আপনজনদের ওদের রেখে চলে যেতে দেখে। মায়াদের বাসগুলো ওদের খোঁজ না করেই চলে যেতে দেখে পাহাড়ের চূড়াই থেকেই মায়া রাফার হাত চেপে সেদিকে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চাইল বাসগুলোকে থামাতে। কিন্তু পর মুহূর্তেই সতর্কতায় আর চিল্লালো না, পিছনে পড়ে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য। দিনের আলোয় পাহাড়ি উঁচু নিচু রাস্তায় চলা মুশকিল, হোঁচট খেয়ে পাহাড়ের ওপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশ। এমতা অবস্থায় রাতের 11টায় চাঁদবিহীন অন্ধকারে পাহাড়ের রাস্তায় দৌড়ানোটা আরও ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিংপ্রাপ্ত ট্রেনাররাও এমন রাতে পাহাড়ের বুকে নামে না পাহাড়ি জঙ্গি, বিষাক্ত জীব, বস্তু বা বিষধর সাপের তাড়নায়। সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিক থেকে বিপদ আর বিপদ জড়িয়ে। ভয় পেয়ে থেমে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খইয়ে মরতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়া বাসগুলোকে ধরতে। বেখেয়ালি দৌড়ানোতে একটা সময় অন্ধকারের ছোট গর্তে হোঁচট খেয়ে দুজনেই উল্টে পড়ল পাহাড়ের উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুজনের বেশ কাজে দিল। পাহাড়ের উপর থেকে সোজা রাস্তায় এসে পড়ল। মায়ার থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজনেই এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথায় গুঙিয়ে ওঠে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করল। দেখল মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটে চলে যাচ্ছে। বসে থেকেই মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়ের দেখা দেখি রাফাও সেম কাজ করলো। কিন্তু বাসগুলোকে থামতে না দেখে মায়া নিজের শরীরে ব্যথা ভুলে পুনরায় রাফার হাত চেপে টেনে তুলে দৌড়ালো বাসের পিছন পিছন। এমনি দীর্ঘ সময় ধরে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার চলন্ত বাসের পেছন পেছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামতে। কিন্তু চলন্ত বাসগুলোতে মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও, আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও, জুই, জুই, এই জুই। মায়া রাফার পরপর চিৎকারের শব্দে দুপাশে পাহাড়ের প্রতিধ্বনিত হয়ে পুনরায় সেটা ফেরত আসছে। তারপরও চলন্ত বাসের কেউ শুনল না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে দুজনের হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনই মাঝ রাস্তায় বমিও করে বসল। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়ার্ত মুখে দুজনেই তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতেই দেখল বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়েরা এতক্ষণ বাসের পিছনে দৌড়ানোর ফলে পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলে বসেছিল দুজন। কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পেছন ফিরে তাকাতেই দেখল মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো।
পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পিছনে দৌড়ে আসা ছেলেটা হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ার উদ্দেশ্যে। দক্ষ হাতের ঢিলে মায়ের পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়ল পিচঢালা রাস্তায়। একভাবে রাফাও পড়ল মায়ের সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ের ওপর ক্ষোভ থেকেই প্রথম প্রহর করল মায়াকে ছেলেটিয়ে। মায়ের হিজাবের ওপর দিয়ে মায়ের চুলের মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি, অনেক দৌড় করিয়েছিস, আজকে দেখব তোর শরীরে কত তেজ। এক হাতে মায়ের চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়। আমা আহ বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখ আর কপাল মিলিয়ে আঘাত করল মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ের চুল ছেড়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফার হাত টেনে তুলে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা, নিজের প্রাণের লড়াই এবার আমাদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা, এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজনই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভেজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে। কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ার সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরে ব্যথা আঘাতে ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। তারপরও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরব, কিন্তু তারপরে এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়। আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়। কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফার হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে।